প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ডাকঘর, সেই ডাকঘরের লসের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে এবং ডাকঘর বাঁচাতে এখন কি ব্যবস্থা নেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক তার দিকেই কিন্তু তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ধুঁকছে ডাক বিভাগ। সড়ক বিরোধীরা ৮ বছরে লোকসান বাড়ল প্রায় ১৮,০০০ কোটিতে। অর্থাৎ যে ডাকঘর একটা সময় লাভে চলতো সেই ডাকঘরের আজকে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে ডাকঘর একটা সময় সাধারণ মানুষের আস্থার প্রতীক ছিল, সেই ডাকঘর বর্তমানে লোকসানে চলছে। কত টাকা লোকসানে চলছে এবং এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কি বলছে সেটা যদি একটু বলো। একদমই। দেখো, আমরা জানি যে এই মুহূর্তে প্রচুর পরিমাণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, একগুচ্ছ বেসরকারি আর্থিক সংস্থাও রয়েছে, কিন্তু প্রত্যেকটি ব্যাংক আর্থিক সংস্থা একাধিক বিষয়ের মধ্যেও কিন্তু বৃহত্তম ব্যাংকিং পরিষেবা বা বৃহত্তম ব্যাংকিং পরিষেবা সংস্থা হিসেবে আমরা এখনো চিনি সেই ডাকঘরকে। কিন্তু এখন যে পরিসংখ্যান উঠে এসেছে সেই পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা। কারণ দেশে ১,৬৫,০০০ ডাকঘরে ব্যাংকিং পরিষেবার আওতায় রয়েছে মাত্র ৩৬,৩২,০০,০০০ সেভিংস অ্যাকাউন্ট এবং বিভিন্ন যে সঞ্চয় প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির মধ্যেই রয়েছে এইসব ব্যবস্থা। আর এই অ্যাকাউন্টগুলিতে জমা রয়েছে প্রায় ১৯ লক্ষ কোটি টাকা। অথচ দেখা গেছে এই জামানায়, অর্থাৎ বর্তমান মোদীর জামানায় লাফিয়ে বেড়েছে ডাক বিভাগের লোকসান। একটা সময় যে ডাক বিভাগ প্রায় প্রত্যেকেই সেই ডাক বিভাগে টাকা রাখতেন, সেই ডাক বিভাগ কিন্তু এখন একটা বড়সড় লোকসানে চলছে। মোদী সরকারের ক্ষমতায় আসার পর দেখা গেছে ২০১৫-১৬ কথাই যদি আমি বলি, তবে সেই সময়টায় অর্থবর্ষে ইন্ডিয়া পোস্টের আর্থিক ঘাটতি বা লোকসান ছিল ৬,০০০ কোটি টাকা, একটা বিরাট অঙ্ক। তারপর চলতি বছর অর্থাৎ ২০২৩ এবং ২০২৪ এই অর্থবর্ষে যে পরিসংখ্যান বেরিয়ে এসেছে তা আরো রীতিমতো চোখ কপালে ওঠার মতো। কারণ এই অর্থবর্ষে সেই ঘাটতি কিন্তু এখন গিয়ে দাঁড়াচ্ছে ২৩,১০৪ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ৮ বছর পর সেই বার্ষিক ঘাটতি কিন্তু বেড়ে গেছে ১৮,০০০ কোটি। খোদ ডাক বিভাগের এই দাবি। অর্থাৎ প্রতি ১০০ টাকা খরচ হলে ডাকঘরে আয় হচ্ছে মাত্র ৩৩ টাকা। আর এই অবস্থায় কেন্দ্র চাইছে যে লোকসানের বোঝা সামলে মুনাফা করুক পোস্ট অফিসগুলি। তাই সে লক্ষ্যে ইতিমধ্যেই যে বেসরকারি উপদেষ্টা সংস্থা, সে সংস্থায় নিয়োগ করতে চলেছে তারা। এবার কি উপায়ে কমতে পারে এই লোকসানের বহর, এখন এটাই হচ্ছে মূলত প্রশ্ন, যে কি কি উপায় রয়েছে বা কি বিষয় অবলম্বন করলে এই লোকসানের হার বা পরিসংখ্যান বা গ্রাফ নিম্নমুখী হবে। তবে সেক্ষেত্রে ডাক বিভাগ মনে করছে যে লাভের পথে সব থেকে বড় বাধা বিভাগের কর্মী এবং অফিসারদের বেতন এবং পেনশনের খাতে বিপুল খরচ। আর এই লোকসান কমাতে গেলে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি যে পেনশন বা বেতন দেওয়া হয়, সেই বেতন খাতের খরচ কমানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এছাড়া বিশেষজ্ঞদের থেকে আমরা জানতে পেরেছি যে সেক্ষেত্রে কর্মী সংকোচ একটা বড় বা একমাত্র উপায়। কারণ যদি কর্মী সংকোচ করা হয়, সেক্ষেত্রে তাদের খাতে যে টাকা প্রত্যেক বছর বরাদ্দ করা হয় তা কিছুটা হলেও কমবে। এদিকে ডাক পরিষেবা নিয়ে গ্রাহকদের একটা অভিযোগ, এবং সে অভিযোগ হচ্ছে যে এই কর্মী বা এই অবস্থায় কর্মী সংকোচন হলে বা কেউ যদি অবসর নেয়, অবসর নেওয়ার পর শূন্যপদ পূরণ না হলে যে পরিষেবার মান তা আরো অনেকটাই খারাপ হতে পারে। একাধিক বিষয়, একাধিক আশঙ্কা অবশ্যই থাকছে। তবে এই অর্থ বছরের যে তথ্য, সে তথ্য কিন্তু বলে দিচ্ছে যে ডাক বিভাগের মোট খরচের প্রায় ৩৫,৬৮১ কোটি টাকা। আবার এর মধ্যে কর্মী এবং অফিসারদের বেতন যদি আমাকে ধরতে হয়, তবে তাদের খাতে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর খরচ করছে ২০,৫৬৯ কোটি টাকা। বুঝতেই পারছো সেই পরিসংখ্যানটা। তাই ডাক বিভাগের আয় মূলত দুটি খাত থেকেই আসে। প্রথমটি হচ্ছে ডাক পরিষেবা, যেখানে পোস্টাল স্ট্যাম্প বা মানি অর্ডার এবং পণ্য ডেলিভারি করে যে আয় আসে তাদের। অর্থাৎ গত অর্থ বছরে এই খাতে আয়ের অঙ্ক কিন্তু প্রায় ৫,০০০ কোটি টাকাতেও পৌঁছায়। এছাড়া যে সঞ্চয় প্রকল্পগুলি, সেই সঞ্চয় প্রকল্পগুলি চালানোর জন্য অর্থমন্ত্রক থেকে তারা একটি কমিশন বাবদ আদায় করতে পেরেছিল প্রায় ৬,০০০ কোটি বা তার কিছু কম, যে পরিসংখ্যান সরকারিভাবে এখনো পর্যন্ত উঠে এসেছে। ফলে কোনোভাবেই এই আয় এবং ব্যয়ের যে ভারসাম্য তা বজায় রাখতে পারছে
পারছে না কর্তৃপক্ষ বা তারা, যার ফলে এই ডাক বিভাগের কর্তারা এখন জানাচ্ছে যে এই সমস্যা কাটাতেই বেসরকারি সংস্থার পরামর্শ নিতে তারা চলেছে। ইতিমধ্যে এই বিষয়ে আগ্রহপত্র চাওয়া হয়েছে, সেখানে সব ক্ষেত্রে কিভাবে সংস্কার করা প্রয়োজন সবটাই উল্লেখ করা হয়েছে। তার মধ্যে রয়েছে যেমন কর্মী বর্গ পরিচালনার বিষয়টি, কিভাবে কর্মীদের পরিচালনা করতে হবে, এবং আগ্রহপত্র থেকে আরো একটা বিষয় স্পষ্ট হবে যে এই যে বেতন বা পেনশন কত খাতে বা কতটুকু খরচ হচ্ছে তা কিভাবে সামঞ্জস্যপূর্ণ রাখা যায় বা সামঞ্জস্যতার মধ্যে রাখা যায়, এই বিষয়গুলি কিন্তু এখন জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। কারণ এই মোদি জামানায় যেভাবে ঢুকছে ডাক বিভাগ, সেক্ষেত্রে কর্মী যদি সংকোচন করতে হয় সেক্ষেত্রে একটা পরিষেবায় বেঘাত করতে পারে। আর অন্যদিকে যদি কর্মী সংকোচ না করা হয় সেক্ষেত্রে প্রত্যেক বছর যে তাদের খাতে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় সরকারকে টাকা ঢালতে হচ্ছে, এই সমস্ত বিষয় একটা মুনাফা তো দূরের কথা, লোকসানের মুখে পড়তে হচ্ছে। তাই কর্মী সংকোচনে এই মুহূর্তে মরিয়া কেন্দ্র, কিন্তু অন্যদিকে এই কর্মী সংকোচনে কি প্রভাব পড়তে পারে সেই বিষয়টা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন প্রাইভেট অর্থাৎ বেসরকারি সংস্থার সাথে তারা কথা বলছে, বিভিন্ন বিষয় তারা জানার চেষ্টা করছে। কারণ এত রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, একগুচ্ছ বেসরকারি আর্থিক সংস্থা রয়েছে, তার ভিড়েও কিন্তু ডাকঘর আজও সেই ঐতিহ্য বজায় রেখেছে। ডাকঘর আজও কিন্তু দেশের বৃহত্তম ব্যাংকিং পরিষেবার একটা সংস্থা। তাই এই পরিষেবা সংস্থাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং বাঁচিয়ে রাখতে হয় সেক্ষেত্রে আগামী দিনে কি করণীয়? কারণ আমরা জানি এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেসরকারি ব্যাংক রয়েছে দেশে, এবং সেই বেসরকারি ব্যাংকগুলি কিভাবে রান করছে, তাদের কিভাবে মুনাফা হচ্ছে, তারা কিভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, কিভাবে তারা লাভের মুখ দেখছে, এবং কতটা কর্মীদের নিয়ে তারা কাজ করছে, কেমন তাদের বেতনের স্কেল রয়েছে, এই সমস্তটা বিষয় কিন্তু এবার যাচাই করবে কেন্দ্র। তারপরই তারা আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসবে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। হ্যাঁ, একেবারে। যে আর একটা যে তোমাকে প্রশ্ন করব, দেখো অঙ্কিতা, যে যদি তোমার হচ্ছে ব্যয় সংকোচন করা হয়, অর্থাৎ তাহলে যদি কর্মী ছাঁটাই করা হয় বা আগামী বছর থেকে যে শূন্য পদে যদি কর্মী নিয়োগ না হয় পোস্ট অফিসে, তাহলে সেই ক্ষেত্রে তো আর একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে বেকার সংস্থা সেই বেকারের কোনো দিশা পাবে না। সেই ক্ষেত্রে কি বলবে? দেখো, সেটা তো স্বাভাবিক, কারণ আমরা জানি যে আজ থেকে বেশ কয়েকদিন আগেও কর্পোরেটিভ ব্যাংকের যে পরীক্ষা, সে পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও বহু ঝামেলা হয়েছিল, এবং আমরা দেখতে পাই যে প্রত্যেক বছরই বিভিন্ন ব্যাংক অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা কর্মবিরতির ডাক দেয়। কারণ এই কর্মবিরতির পেছনে যে মূল তাদের এজেন্ডা থাকে তা হচ্ছে যে কর্মী নিয়োগ করতে হবে। বিভিন্ন কর্মীর স্বল্পতায় ভুগছে বিভিন্ন ব্যাংকগুলি, আর এই বিষয়গুলিকে কেন্দ্র করে পরিষেবায় ব্যাঘাত করছে। এবং তুমি যে কথাটা বলছিলে যে বেকার সমস্যা, অবশ্যই সেটা বর্তমানে একটা জ্বলন্ত ইস্যু, তবে আগামী দিনে যদি কর্মী ছাঁটাই করা হয় সেটা আরো একটা জ্বলন্ত ইস্যুতে পরিণত হবে, এবং সেটা যে মাথাচাড়া দিয়ে উঠবে তার বলার অপেক্ষা রাখে না। কারণ বহু মানুষ এখন ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছে, তারা বছরের পর বছর তাদের শ্রম দিয়ে টাকা পয়সা খরচ করে টিউশন নিয়ে তারা এই ব্যাংকিং পরীক্ষায় বসছে। সেক্ষেত্রে যদি ব্যাংকিং পরিষেবা বা সেই ব্যাংকগুলিকে বাঁচিয়ে রাখার জন্য যদি সেখানে কর্মীর স্বল্পতা করা হয়, বা সেখানে যদি কর্মীদের ছাঁটাই করে দেওয়া হয়, বা কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া যদি না করা হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু যারা বেকাররা রয়েছে বা যারা চাকরি প্রত্যাশীরা রয়েছে তারা একটা বড় সমস্যায় ভুগছে এবং ভুগবেও। তবে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটা অবশ্যই তাদের বিষয়। তবে অবশ্যই আগামী দিনে যারা এই ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছে তাদের কথাটাও চিন্তা করতে হবে কেন্দ্রকে। অন্যদিকে যাদেরকেই যদি মনে করে কেন্দ্রীয় সরকার যে ডাকঘর বা এই বিভিন্ন জায়গা থেকে কর্মী ছাঁটাই করতে হবে, তবে তাদেরকে অন্য কোনো ডিপার্টমেন্টে তাদের এই অভিজ্ঞতা সহকারে অন্য কোনো ডিপার্টমেন্টে তাদেরকে ট্রান্সফার করা হয় কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করতে পারে। কারণ অনেকেই রয়েছেন যারা ডাক বিভাগে চাকরি করে, কিন্তু তাদেরকে আরো অন্যান্য ডিপার্টমেন্টও দেওয়া যেতে পারে, তারা ওই সমস্ত ডিপার্টমেন্টে বিভিন্ন হিসেব নিকেশ করতে পারে, তাই তাদেরকে অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হতে পারে। একেবারেই অঙ্কিতা, তবে সবটাই আলোচনা। একেবারেই। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে যেভাবে ডাক বিভাগের লোকসান বাড়ছে, সেইভাবে কিন্তু আরও একটি কেন্দ্রীয় সরকারি যে সংস্থা সেটা কিন্তু আগামী দিনে
রুগ্ন হয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন ভারতের যারা অর্থনীতি সেই অর্থনীতিবিদরা। তাই কিভাবে ডাকঘরকে বাঁচানো যায় তার জন্য কিন্তু এখন থেকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রককে পরিকল্পনা করতে হবে। না হলে এই যে লাভজনক সংস্থা, সেই লাভজনক সংস্থা যদি আগামী দিনে রুগ্ন হয় তাহলে ভারতের যে আর্থিক বৃদ্ধির হার, সেই আর্থিক বৃদ্ধির হারে কিন্তু ধাক্কা খাবে। পাশাপাশি গ্রামীণ ভারতে যারা পোস্ট অফিসে বা ইন্ডিয়া পোস্টে যারা টাকা সঞ্চয় করে তাদের একটা বড় ধাক্কা, তাদের একটা বিশ্বাসের বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে।